আসসালামু আলাইকুম। আজকেও এলাম গল্প নিয়ে। আজকের গল্পটা খুব ইম্পোর্টেন্ট গল্প, জীবনের গল্প। আমার জন্মের গল্প। আমার জন্মদিন, জন্ম তারিখ, জন্মস্থান, কোথায়, কখন, কিভাবে আজকের গল্পে সেটা বলব। অনেকে জানতে চান। তো এটা নিয়ে একটা রহস্য আছে। আ বেশ আ রহস্যের একটা গল্প আজকে বলব। একটু ধৈর্য ধরে শোনেন, বেশি না ১৫-২০ মিনিট সময় লাগবে আরকি। তো জন্মের অ্যা ব্যা সময়টা কত হবে সেটা আমি পরে বলতেছি। তার আগে একটা মজার একটা কাইন্ড ঘটে গেছিল, সেটা বলে নেই। এই জন্ম নিয়ে আরকি। তা আমি যখন বাটাজোর বিএম হাই স্কুলে ভর্তি হই ১৯৭৫ সনে ১৯৭৫ সনে। তখন জানেন যে ওই ক্লাস 9 এ উঠে সবাই নাম রেজিস্ট্রেশন করে বোর্ডে। ১ম নাম রেজিস্ট্রেশন করা। যেই রেজিস্ট্রেশনের নাম এবং জন্ম তারিখ, জন্মস্থান সবকিছু নির্ধারিত থাকে। সেটা সেই অনুসারে জন্ম তারিখ এবং নাম এসএসসির সার্টিফিকেট হয়। এসএসসির সার্টিফিকেটে যেভাবে নাম থাকে এবং যে তার জন্ম তারিখ থাকে, সেই তারিখটি বেসিস করেই এখনো বাংলাদেশে এই জন্ম মানে বিভিন্ন রকম কার্ড বা পরিচিতি ওখানে কনফার্ম করা হয়। তার জন্ম তারিখ কি, তার নাম কি, ওই এসএসসি সার্টিফিকেট যেভাবে আছে সেইভাবেই এ এ যেভাবে আছে সেটা হলো তাকে আসল ধরা হয়। তো এটার মতো যদি না হয় তাহলে এফিডেভিট করে পরিবর্তন করতে হয়। এখন অবশ্য এই সিস্টেমটা নাই। এখন তো জন্ম নিবন্ধন পদ্ধতি আছে। তো তখন তো কোনো জন্ম নিবন্ধন পদ্ধতি ছিল না। তো যাই হোক, এই তাহলে এসএসসির পরীক্ষার সার্টিফিকেট এবং তার আগে যে নাম রেজিস্ট্রেশন করতে হয় বোর্ডে, শিক্ষা বোর্ডে, সেইটার গুরুত্বটা আমি তুলে ধরলাম। তা সেদিন ছিল ১৯৭৫ সনের ১৫ই এপ্রিল। ১৫ই এপ্রিল ছিল। আ ওইদিন আমরা ক্লাস 9 এ যারা পড়ি সবাইকে বসাই দিল। দিয়ে একটা করে ফর্ম দিল, ওই যে রেজিস্ট্রেশন ফর্ম। যে তোরা এই যেখানে, যেখানে খালি আছে খালি ঘরগুলা পূরণ করে দে। আমাদের স্যারেরা তখন অনেকেই আমাদেরকে তুই তোকারি করে কথা বলতেন। সবাই না আরকি। যারা বেশি খুব কাছের ছিলেন, যারা খুব বেশি ভালোবাসতেন তারা ওই বাবা-মা, বড় ভাইরা যেরকম তুই, তুই করতো ওইভাবে কথা বলতেন। এরকম আমাদের কাছের একজন স্যার ছিলেন বারী স্যার। উনি বিজ্ঞান পড়াতেন বারী স্যার। তো ওই সময় উনি কি আ বিএসসি ছিলেন না আইএসসি ছিলেন আমার খেয়াল নাই। তো উনি খুবই ভালো একজন টিচার ছিলেন। তখন কিন্তু আইএসসি পাস করে টিচার হইতো। তো ওনাদেরকে তখন আইএসসি টিচার বলা হইতো। তো এই স্যার কি আইএসসি ছিলেন না বিএসসি ছিলেন আমার খেয়াল নাই। খুব সম্ভব বিএসসি ছিলেন। পরে তো সবাই বিএসসি পাস করছে। আইএসসি হইয়াও পরে চাকরিতে ঢুইকাও অনেকে পাস করে। তো উনি বললেন যে, "এই তোরা তাড়াতাড়ি কর। তোরা দেরি করস কেন?" মানে আমরা সবই ফিল আপ করে সারছি কিন্তু জন্ম তারিখটা আমরা কেউ জানি না। গ্রামের নাম জানি, বাবার নাম জানি, সবই জানি কিন্তু জন্ম তারিখটা জানি না। তো উনি আসলো, "তোরা দেরি করতেছস কেন? তাড়াতাড়ি কর। লেখছস, লেখছস, লেখছস" এরকম করতেছে। তো স্যার লিখছি, সব লিখছি কিন্তু জন্ম তারিখটা লিখি নাই। তো জন্ম তারিখ তোর মায় কয় নাই? একটু ঠাট্টা করে বলে, "তোর মায় বা কয় নাই তোর জন্ম তারিখ কবে?" বলে, "না কয় নাই।" তো আমি বললাম যে, "আমার যে ছোট বোন আছে তার জন্মদিন ছিল সোমবার। এইজন্য তার নাম নাকি সোমলা রাখলো কেউ। তো এইজন্য না বারের সাথে মিলাইছি। কিন্তু বারটা জানি তার কিন্তু তারিখটা তো কেউ মনে রাখে না।" তো তখন কেউ গ্রামের এভাবে তারিখ মনে রাখতো না। তা কর তাহলে কেউ লিখতেছে না। তাহলে আজকের তারিখটা দে জন্ম তারিখ হিসেবে। আজকে মানে তখন ঐদিন ছিল ১৫ তারিখ, ১৫ এপ্রিল। ওই বলে উনি চলে গেলেন। তো আজকের তারিখটাই দে তোর জন্ম তারিখ। একটু রাগ করে বলেন, একটু ঠাট্টা করে বলেন।
তা আমরা সবাই বললাম যে কি করবো তাহলে? তাহলে একটা কাজ করি, যেহেতু তারিখ কেউ জানি না, আমরা আজকের যে তারিখ এই 15ই এপ্রিল, 15ই এপ্রিল যে এটি আমাদের জন্ম তারিখ হোক সবারই, যারা যারা ছিলাম ওই 15ই এপ্রিল। তা এখন সন কত দিব এইটা, সন কলামকে আমরা মিলাইলাম যে এই 9-এ উঠতে তাহলে কয় বছর লাগতে পারে, এটা হিসাব করে কিভাবে যেন আমরা হিসাব করলাম 61 সন। তাহলে 15ই এপ্রিল 1961 সন জন্ম তারিখ দিলাম ওই ফর্মের মধ্যে। আমরা কয়েকজন যে ছিলাম সবাই দিলাম। সবাই দিছি কিনা জানি না, তবে আমরা অনেকেই দিছি। এইভাবে আমার জন্ম তারিখ হলো 15ই এপ্রিল এই 1961 সন। এখন প্রতি বছর আমার বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা এই তারিখে আমাকে জন্মদিনের উইশ করে, শুভেচ্ছা জানায়, শুভ জন্মদিন, এই সেই নানান কিছু আর কি, একটা হইচই পড়ে যায়। তো বর্তমান যুগে এই যে ফেসবুক ফ্রেন্ড আবিষ্কার হওয়াতে ফ্রেন্ডের সংখ্যা অনেক হয়ে গেছে। এমনি যদি না থাকতো তাহলে হয়তো 10-12 জন ফ্রেন্ড পাওয়া যেত আর কি খুঁজা। ক্লাসমেটদেরকে ফ্রেন্ড হলে হয়তো কয়েকশো হইতো আর কি, কিন্তু এখন তো হাজার হাজার। হ্যাঁ, এই যে ফলোয়ার ফ্রেন্ড, নন ফলোয়ার ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড। তো এই ফ্রেন্ডরা দের কাছে আবার ওই ফেসবুক জন্মদিন তো ফেসবুক নিবন্ধন করার সময় ফেসবুকে তো রেজিস্ট্রেশন করতে হয়, তো ওখানে জন্ম তারিখ দিতে হয়। ফেসবুক জানে যে জন্ম তারিখ কত, ওরা ওই কম্পিউটারে সেট করে রাখছে, অটোমেটিক ভাবে বন্ধুদের কাছে সাজেশন যায় যে আজকে তোমার বন্ধু অমকের জন্মদিন। তো ওরা দেখেই সবারই মনে হয়, এমনি হয়তো মনে থাকতো না, আর সবাই শুভ জন্মদিন, শুভ জন্মদিন, হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, এরকম। তো এখন আমার এই মেয়েরা আছে, তারপরে আত্মীয়-স্বজন কেউ, কেউ করে কি ওই তারিখের আগেই গিফট কিনা কুরিয়ার করে বসে। আমার ওয়াইফও একবার, আমি দিনাজপুরে ছিলাম, তো কুরিয়ার করছে একটা পাঞ্জাবি কিনা। তো ওইদিন কিন্তু থাকে এপ বৈশাখ মাস থাকে, 14ই এপ্রিল পহেলা বৈশাখ, 2রা মানে বৈশাখে ওই তারিখটা পরে। ওই যেহেতু বৈশাখের ড্রেস সবুজ, লাল লাল সবুজ হয়, তো ওই সবুজ একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে কি না, মানে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকা থেকে দিনাজপুর পাঠাই দিছে। তো পাঠাই দিলে পরে আমি আবার করছি কি, আমি এক সারপ্রাইজ দিছি। আমি জন্মদিনে চলে এসে পড়ছি দিনাজপুর থেকে ঢাকায়, বাসায় এসে পড়ছে। না জানি আরেক সারপ্রাইজ। পরে মিটমিটি হাসে 2 দিন পর্যন্ত, কি করলাম আমি, কি একটা হয়েছে কি, জন্মদিনের গিফটটা আমি তো কুরিয়ার করছি, তো আগে এসে পড়ছে। আগেই নাও হিসাব করে দিছে এই 15 তারিখে যাতে পায়, কিন্তু ওই যে পহেলা বৈশাখ ছুটির দিন ছিল, কুরিয়ার আসে নাই আমার কাছে। আর আমি পরের দিন তাই সেই করছি, হয়তো 15 তারিখে কুরিয়ার নিয়ে যাবে, আমাকে অসুবিধা নেই, পাইছি আর কি। কিন্তু জন্মদিনের দিন পাওয়া যায় না, এদিকে একটু মনে করলে হতো আর কি। তো এইভাবে আরেকবার আমার মেয়েরা যখন ছোট ছোট, যখন তারা জন্মদিনে গিফট দেওয়া শিখছে মাত্র, তারা করছে কি, আমার বড় মেয়ে আর ছোট মেয়ে বুদ্ধি করছে যে আব্বুকে এবার একটা জন্মদিনে গিফট দিব। তো জন্মদিনে গিফট না, গিফট না, উইশ করবো আর কি। আমি বাসায় আসার সাথে সাথে বাইরে থেকে দুইজনে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে করতেছি। মানে দুইজনে লাফালাফি করতেছে হ্যাপি বার্থডে, অথবা সকালবেলা কোনো এক সময় হ্যাপি বার্থডে রেডি করতেছে। তো আমি চাই দিছি, ওরাও আশ্চর্য হইতেছে, হ্যাপি বার্থডে বললাম, তার তো উনি তো কোনো থ্যাঙ্কসও দিতে চাই দেয়। আমি যে কার হ্যাপি বার্থডে, তোমার। আমি তোমরা হিসাবে বলতে হবে এক এক মাস আগেই, মানে ওরা করছে কি 1 মাস আগেই অগ্রিম বানাই ফেলাইছে আর কি। আমি যে না, এটা তো এই মার্চ মাস, এটা এই মাসে না, জন্ম এপ্রিল মাসে, এরকম একটা ঘটনা হয়েছিল।
তার মূল কথা হলো যে আমি মিটি, মিটি হাসি যখন আপনারা এই 15 এপ্রিলে আমাকে জন্মদিনে উইশ করেন শত, শত অনেক কমেন্ট পড়ে ফেসবুকের অ্যালগরিদম বাড়তে থাকে। তো বাড়ুক, ভালো। কিন্তু এটা কিন্তু রিয়াল জন্ম তারিখ না আসলে। জন্ম তারিখ নিয়ে আমি অত খুব উদগ্রীব না, থাকতেই হবে এমন তা না। কিন্তু একটা লেখতে হয়, লেখারই আছে। তবে একটা ক্ষতি হইছে ওই সময় দেখা গেল যে আমরা যখন রিটায়ারমেন্টে গেলাম, তখন আমার বন্ধুরা চাকরি শেষ হয় নাই। তারা আরো ২ বছর করলো আমার পরেও। ২ বছর করলে হয় কি ওই যে ইনক্রিমেন্ট বাড়ে, বেতন বাড়ে, তখন তাদের বেসিক বেতন লাস্টে যা হয় তার তো অর্ধেক পেনশন পাওয়া যায়। তারা পেনশন বেশি পাচ্ছে। দেরিতে রিটায়ার্ড হইছে ২ বছর পরে। তাদের ফাদার-মাদার অ্যালার্ট ছিলেন, শিক্ষিত ফাদার-মাদার ছিলেন। তারা অনেকে অতি চালাক ছিলেন। তারা করছে কি ছেলের জন্ম কমাই দিছে। তারিখটা একটা আগাই দিয়া মানে মানে কাটায়, কাটায় ১১ বছরেই সে মেট্রিক পাস করে ফেলেছে। এরকম করে ফেলেছে। তাতে হইছে কি ওই তারা আরো ২ বছর চাকরি বেশি করতে পারছে এবং চাকরি বড় কথা না, ওই চাকরির শেষ তারিখের বেতন দিয়েই তো পেনশন পাইতে থাকে আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত পাইতেই থাকবো। এমনকি আমার মৃত্যুর পরে আমার ওয়াইফ পেতে থাকবো যতদিন পয়সা থাকে। এবং যাদের ওই প্রতিবন্ধী সন্তান আছে তারা মা মৃত্যুর পরে সন্তানরা পেতে থাকবে। এই ধরনের এই জন্ম তারিখ নিয়ে একটা ঘটনা। তো এখন ওই যে আহ, ও ক্লাস 9-এ থাকতে যে ঘটনা ঘটলো, তারপর থেকে জন্ম তারিখ নিয়ে আমি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম, যেহেতু এটা বারবার আসতেই থাকবে। বিভিন্ন সময় চাকরি নেওয়ার সময় আসবে, উম, ভর্তি হওয়ার সময় লাগবে এরকম। তখন এই আমার মাথায় যে আসলে আমার জন্ম কোন সনে, কোথায় হয়েছে, এটা আমাকে জানতে হবে। তো আমি বাড়িতে এসে আমি আমি আবার প্রতি বাড়িতে বাড়িতে বেড়াইতাম আগে থেকে। এখনো কিন্তু দেখেন যে যতটুকু সময় পাই পাড়ার আশেপাশে যত বাড়ি আছে প্রত্যেক বাড়ির ভিতরে যাই। ভিতরে গিয়া এই সবার সাথে কথা বলি, কেমন আছেন, একটু বসি। তো গ্রামে তো কিছু দিতে পারে না, ওই যে পান দেয়, পান বানাই দেয়, পান খাই। তো ওই এখন পরে যখন একটু বড় হয়েছি তখন দেখা গেছে যে নতুন নতুন বউ আসছে। তারা দৌড়াদৌড়ি করে যে বেটা মানুষ ভিতরে আসে কেন এরকম। তো শাশুড়ি বলে দেয় এটা অমুক ডাক্তার, অফিসে আমুক আপন লোক। এই তখন তারা কাছে আসে এরকম। তো আরো বেশি দিন হতে এখন তো সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, সব বাড়িতে সবাই তখন চিনেও না। নতুন নতুন বউ আসছে তারা, আমি এখন বেশি যাই না আর কি। তারপরেও যারা যারা বেঁচে আছে আগেকার আমলের মানুষ, তাদের সাথে দেখা করতে যাই। এ, আমাদের গ্রামে একজন বৃদ্ধ দাদা ছিলেন। আমাদের বাড়ির আহ, থেকে উত্তর দিকে যে মাদ্রাসা আছে, ওই হাফিজিয়া মাদ্রাসা বড়বাইতপাড়া, ওই হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন বাড়ির পরের বাড়ি। তো সেই বাড়িতে একজন হাজি ছিলেন। ইনি হয়তো আমাদের বড়বাইতপাড়ার মধ্যে প্রথম হাজি আর কি। তোয়াজ আলী নাম ছিল, ওনাকে এই জন্য তোয়াজ হাজি বলতো। তা হাজিকে গ্রামের মানে ই করে ওই সংক্ষিপ্ত করে আজি বলতো, তোয়াজ আজি। তো তোয়াজ আজি আমাদের তার দাদা হয়তো রক্তের সম্পর্ক না হলেও খুব ক্লোজ পাড়া প্রতিবেশী। তারা যেহেতু আমরা ছিলাম, আমার বাবা দাদা আমার কালিহাতি অঞ্চলের যে ভিআইল আছে সেই গ্রামের বাসিন্দা ছিলেন। তারা মাইগ্রেশন হইয়া এই পাহাড় অঞ্চল এই সখীপুরের বড়বাইতপাড়া এসে বাড়ি করছে, বসতি স্থাপন করছে। এর আগে এইগুলি উপজাতিদের বাড়ি ছিল এই সমস্ত এলাকায়। আমরাও দেখেছি এই গ্রামের যে ঢন্ডুনিয়া পাড়া আছে, সেই ঢন্ডুনিয়া পাড়ায় এখনো উপজাতি আছে। সেই তারা তারা হলো বংশী উপজাতি। তো তারা অনেকে চলে গেছে জমি টমি বিক্রি করে, অথবা রিজার্ভ ফরেস্ট ছিল সেগুলি সরকারের কাছ থেকে লিজ নিয়ে রেকর্ড করছে, এটা করে রেকর্ড সরকারের জমি নিজেদের অন্তর্ভুক্ত করছে টাকা পয়সা দেয়া। তা আমার দাদার বাবা, তোমার সংক্ষিপ্ত নাম ছিল মালু শেখ।
তো মালু মন্ডল ছিল আগে, তারপরে উনি না প্রথম হচ্ছে মালু শেখ, তারপরে মালু মন্ডল, তারপরে জমি জমা কিনে তালুক পরিমাণ জমি কিনে তা হয়েছে তালুকদার, মালু তালুকদার উনি হয়েছে নাকি। তো এটাও একটু জানে এই আপনার নতুন প্রজন্ম যারা জানে যে তালুক কত হয়, যে এটা হলো কি আহ, নির্দিষ্ট একটা পরিমাণের জমির মালিক যদি হয়, ভূমি মালিক হয়, ভূমি মালিকদের তো খাজনা দিতে হইতো সরকারের কাছে। তখন ছিল ব্রিটিশ আমল, মানে ব্রিটিশ শাসন ছিল, ব্রিটিশ সরকারকে খাজনা দিলে হয়ে যেত, আর কিছু কথা না। তো তারা বিনিময়ে এই দেশে রাস্তাঘাট করছে, রাস্তাঘাটের মধ্যে রেল লাইনটা বিশেষ করে করছে, আর কিছু কিছু আহ, শিক্ষা প্রতিষ্ঠান করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ঘর বা গৃহ এগুলি বাংলাদেশে মানে এদেশের মানুষই করে দিছে, তারা শুধু অনুমোদন দিছে। আর তারা শিক্ষক নিয়োগ দিছে বা চাকরি নিয়োগ দিছে। খুব একটা সরকারের খুব একটা ফাংশন ছিল না খাজনা নেওয়া ছাড়া। তো খাজনা যারা বেশি দিত, যাদের জমির পরিমাণ বেশি ছিল, তাদেরকে বিভিন্ন খেতাব দিত তারা, তালুকদার, জমিদার, চৌধুরী, এইগুলি আর কি। তাহলে আমি বলি যে আমাদের এলাকায় ৫৬% মানে ১০০% একর হয়, এরকম ৫৬% বা ৫৬ ডিসিমিলে হয় এক পাখি, এক পাখি বলে। তাহলে হলো ১৬ পাখি হয় এক খাদা। ১৬ ৫৬% বা ৫৬ ডিসিমিল হয় এক পাখি, ১৬ পাখি হয় এক খাদা, তাহলে কুটির জমি। তারপরে ১৬ খাদায় হয় এক আনা তালুক, মানে তালুক পরিমাণ আহ, তালুক পরিমাণ এই জমি আর কি, ১৬ খাদায় এক তালুক। তাহলে এই লোককে তালুকদার খেতাব দেয়, কিন্তু খুবই কম পরিমাণ আহ, জমি তার, ১৬ খাদা। তাহলে যদি আহ, ২ আনা তালুকদার হয়, ৩ আনা তালুকদার হয়, এরকম ওই মাল্টিপ্লিকেশন করেন, ১৬ আনা তালুকদার হবে, সে তখন পার হয়ে যাবে, তখন সে হবে চৌধুরী, মানে তালুকদারের উপর চৌধুরী আর কি। তা আমার দাদা ছিলেন এরকম ২ আনার তালুক। ওই যদি ইউনিট হিসাব করেন, ১৬ খাদায় এক তাল এক এক আনা তালুক, ওই রকম তাহলে ৩২ খাদা জমি ছিল ওনার একাই। তাহলে সেদিকে গেলাম না আর। এখন আবার আমাদের ফুফার বাড়ি ছিল আমাদের বাড়িতে, ভিয়েলের কথা বলতে, সেটা কালিহাতি, এই ভিয়েলের উত্তরপাড়া। ওনার ফুফার যে এই ছিল দাদা ছিল, ওনার ওনার নাকি ছিল ৪ আনা তালুক, আরো ধনী মানুষ। তা আমার ফুফুর বিয়ে হয়েছে একটু ধনী করে আমাদের চেয়ে, সেই জন্য একটু গর্ব করতো যে তোমার মা বলতো তোমার ফুফুর ধনী ব্যক্তি বেশি, অনেক স্বর্ণ দিয়ে নিছে। আমার ফুফা কালো রঙের ছিল আর কি, তা আমার ফুফু ছিল ফর্সা সুন্দরী। আমি বললাম সে ফুফুর কাছে, এই ফুফার কাছে বিয়ে হয়েছে ফুফুর, একটু হাসতাম আর কি। তো কইছে যে অনেক গহনা দিছে, হ্যাঁ ১৭ পদের গয়না দিছে, দিয়ে তারপরে নিচ্ছে, নাহলে দিত না এই জামাইয়ের কাছে। আহ, এখন এই এই পরিমাণ তালুক আছে, তাহলে এত জমি আছে, তাহলে অনেক জমি ভিয়েল ছিল বহর অঞ্চল বলে, একটা নিচু অঞ্চল, আবার অনেক জমি পাহাড় অঞ্চলে ছিল, এই সখীপুর এখানে যেটা পড়ছে এখন বরবাদপাড়া, এটাও ওই কালিহাতির মধ্যেই ছিল আগে, পরে যখন নতুন উপজেলা হয়েছে সখীপুর, তখন এটা সখীপুরে পড়ছে। না হলে আমরাও এটাও কালিহাতি থানাই বলতাম আর কি। তো জন্মের সময় আমরা কালিহাতি থানায় ছিলাম, জন্ম না শুধু ৭৫ সন পর্যন্ত আমরা কালিহাতি থানায় ছিলাম। তো এক সময় এই পাহাড়ে ভরে খুব খরা হইতো, তখন তো কোনো সাইন্টিফিক কোনো আবাদ ছিল না। আহ, সবাই মান্দাতার আমলে যে চাষ করতো, হাল বাইয়া সেগুলো করতো, আকাশ থেকে বৃষ্টি হইলে জমি বৃষ্টি নইলে না। এরকম চৈত্র মাসে খরায় সব ধান পুড়ে ছারকার হয়ে যেত, জমি ছিল না।
তারপরে যখন ওই বর্ষাকালে শ্রাবণ মাসে প্রচুর বন্যা হইতো। বন্যায় আমন ধান নষ্ট হয়ে যেত। এরকম ২ বার ধান নষ্ট হইতো খরায় অথবা বন্যায়। তা এদিক দিয়া পাহাড় অঞ্চলে কোনো বন্যাও হইতো না, খরা হইতো। কিন্তু একটা ইয়ে থেকে রক্ষা হইতো। ওখানে পাহাড়ে যে বাইর জমি যেটা নিচু ওইখানে ধান হইতো। তালার জমিতে কিছুই হইতো না, তবে কাঠ হইতো আরকি। বড়, বড় গজারি কাঠ। এখন ১ম আমার আ যে মেজো দাদা মেসের উদ্দিন তালুকদার, আ দাদাদের মধ্যে ২য়, উনি লেখাপড়া কম করছিলেন। উনাকে পাঠিয়ে দেওয়া হয়। উনি একটু সাহসী ছিলেন। উনার ৫ ছেলে সহ আর ১ মেয়ে সহ পাঠিয়ে দেয় এই, এই জমিগুলা আবাদ করার জন্য। তো তাহলে আমাদের ৪ দাদার সম্পত্তি সবগুলা সম্পত্তি উনি একাই ভোগ করছেন। বিশেষ করে ওই যে বাইরের জমিতে প্রচুর ধান হইতো। তাহলে দেখা গেল যে এই দাদা সবার থেকে আগাই আছে মানে এ ইয়ার আ শস্য সম্পত্তির দিক থেকে। তো এই যে বেনিফিটটা এটা সবাই এরা বুঝতে লাগলো। তখন আমার যে বড় দাদার একটা ছেলে রিয়াজউদ্দিন তালুকদার, যিনি একটু কর্মশক্তিশালী ছিলেন, উনারে পাঠিয়ে দিলেন আবার। পাঠিয়ে দিলেন উনার জমিটা আয়ত্তে আইনা দখল করে আবাদ করার জন্য। তো এইটাও দেখা গেল যে তারাও ভালো ধান পাইতেছে এবং এই ধানগুলা তারা নিয়ে নিতেছে বিয়েল। অভাব দূর হইতেছে। জমি থাকলে কি হবো? ফসল না থাকলে তো অভাব। তো আমার দাদাও চিন্তা করেন তাহলে আমাদেরও যাওয়া উচিত। তাইলে আমার বাবা এবং চাচা ২ ভাই ছিলেন। তো চাচা ছোট ছিলেন। তাহলে একটু চালাক চতুর যখন বড় হইছে আমার বাবা, তো বাবাকে পাঠিয়ে দিলেন। তা আমার ছোট যে দাদা তার কোনো সন্তান ছিল না, উনি ছিলেন নিঃসন্তান। তো উনি কাকে পাঠালেন? উনি নিজেই আসলেন আরকি। এরকম। তো লাস্টে যে আসলেন উনি, তাহলে উনি আর আমার বাবা এক এক বাড়িতে ঘর তুললেন আরকি। মানে একা, একা থাকার চেয়ে দেখা গেল যে চাচাবাসাটা যদি একই ভিটায় থাকে সাহস বাড়ে তখন তো লোক সংখ্যা কম জঙ্গলের জায়গা এটা। তো পরে একটু যে লাইনে ব অম মেজো দাদা আর জিয়াউদ্দিন তালুকদার যে লাইনে বাড়ি করছে, আবার এই দাদা একটু ব্যাক লাইনে একটা আগাইয়া করছিল। মানে লাইনে পড়ে নাই। গ্রামে লাইন ধরে বাড়ি করলে ভালো। তা ওই সময় ওই বাড়িতে নতুন ঘরে দক্ষিণ আ আ মুখী ঘর, উত্তর ভিটায় ঘর আমাদের ছিল। তো ওই ঘরেই আ আমাকে নিয়ে আমার মা পেটে নিয়ে প্রেগনেন্ট অবস্থায় উনি আসে। এই আ এই পাহাড় অঞ্চলে উনি মাইগ্রেশন করে আসে। নিজ হাতে ঘরের পীড়া-টিরা নাকি লেপে। আমি মার কাছে শুনেছি আরকি। উঠান লেপা এটা নিয়ে। তো উঠানে যে ধান সিদ্ধ করে শুকাইতে হয় এটা শেয়ার করতে হতো আমার দাদিদের সাথে। এখন যেকোনো বাড়িতে যেকোনো ঘরে যদি ২ টা ফ্যামিলি থাকে শেয়ারিং নিয়ে একটা সমস্যা হইতে পারে। স্নায়ুযুদ্ধ যাকে বলে। আর আশেপাশে ছায়া পড়তো। রৌদ্র হতো না, শুধু উঠানে ছায়া পড়তো। অ্যাম এরকম কিছু স্নায়ুযুদ্ধ শুরু হয়। আবার যারা ওই লাইনে যারা আছে তারাও একটু ইন্ধন দেয় যে এখানে থাকা সম্ভব না। এই একই বাড়িতে ২ টা ফ্যামিলি। তোমরা আগের থেকেই সতর্ক হয়ে যাও, আলাদা হয়ে যাও। জেনে ভবিষ্যতে সমস্যা হবে। তখন আমার কিন্তু তখন জন্ম হইছে ওখানে। আমাকে বলছে যে আমি ওই নতুন করেই জন্ম হইছে এবং আমার এই জন্মের সময় যে ফুল পড়ে, আমরা জন্মগ্রহণ করার পরে আমাদের পরে একটা অংশ থাকে যে প্লাসেন্টা যেটা, এটা কয়েক ঘন্টা পরে পড়ে। তো এইটা গ্রামে করে কি একটা গর্ত কইরা এ ই করে রাখে, ঢেকে রাখে মাটি দিয়া। তো ওইটা নাকি আমার ঘরের পিছনে সবাই তাই করে, পিছনেই ই করে গেঁথে রাখে। যেটা যেটা এখন আমাদের যে বর্তমান বাড়ি সেটা আমার ওই বাড়ির সামনে হবে। ওনার এই এখন যে কলার আবাদ বা বেগুনের আবাদ করে ওই ক্ষেতেই হবে। তারপরে আ ওই ১ বছর বা ১.৫ বছর ওখানে তারা একাত্ম ছিল। পরে চিন্তা ভাবনা কইরা ওই সবাই পরামর্শ কইরা পিছাইয়া লাইনে এসে বাড়ি করে। রিয়াজউদ্দিন তালুকদারের বাড়ি এখন পরিত্যক্ত অবস্থায় তার পাশে এসে বাড়ি করে। তা মা এখানে এসেই কোনো ফল গাছ ছিল না। খালি গজারি গাছ এগুলা ছিল। কিন্তু আমাদের ওই দাদির
ফল গাছ ছিল। আমরা ওই ফল গাছ থেকে ফল খাইতাম। ওই আমার দাদি হইতো যে। তো এটা হলো আমার মার চাচী শাশুড়ি। তো উনিও চিন্তা করছে যে ভবিষ্যতে তো আমাদের পোলাপানও নিজেদের কাছ থেকে আম, কাঁঠাল খাইতে পারবো। উনি নিজ হাতে ১ম একটা কাঁঠাল গাছ লাগাইছিলেন। এখন আমাদের যে বাড়ি আছে, আমার যে ঘর আছে, আমি যে ঘরে গিয়ে থাকি, একটা বিল্ডিং দিছি। বিল্ডিং এর পাশেই পড়ছে ওটা, বাইরের বাড়ি বলে আরকি, আঙ্গিনা। সেই গাছটা এখনো আছে। তার মানে ও আমার যে বছর জন্ম, ওই বছরই ওই গাছটা হইছে। জন্মের আগেও হইতে পারে, জন্মের পরেও হইতে পারে, তবে একই বছর হইছে এটা। আমার মা বলছে যে, "তোমার যে বছর জন্ম, আমি এইখানে এসেই এই গাছটা লাগাই।" সেই কাঁঠাল গাছটা হলো আমাদের শ্রেষ্ঠ কাঁঠাল গাছ। সবচেয়ে মিষ্টি কাঁঠাল গাছ। সবার প্রিয়, আমাদের ফ্যামিলি যারা খেয়েছে তাদের। এখন আমি এই কাঁঠাল প্রতি বছরই আমার জন্য পাঠায়। আমি যাই, খাই। এইবারও আমি গেছিলাম, পরশুদিন গেছিলাম। কাঁঠাল বড় হইতেছে, কাঁঠাল আসছে আলহামদুলিল্লাহ। তবে কাঁঠাল গাছটা যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, এখন দুর্বল হয়ে যাচ্ছে। তা আমি করছি কি, যে কাঁঠাল গাছটা হয়তো থাকবে না, মরে যেতে পারে। এর একটা বংশ থাকুক। পরে আমি এই গত ২-৩ মাস আগে, না আরো কিছুদিন আগে, এই গত বছর যে পাকছিল কাঁঠাল, তার রোয়া খেয়ে যে আমার এই বাগানেই আমি ফেলছিলাম। ফেলে পরে যে চারাটা হয়েছে, এটা আমি বাড়িতে নিয়ে, আমাদের একটা বাগান আছে, ফলের বাগান ৫৪% জমিতে, পৈতৃক সম্পত্তি, ওইখানে আমি লাগাইছি। তবে ছাগলের খুব অত্যাচার। তারপরে ডেকে ডেকে রাখছে, আমি দেখেছি আছে, বেঁচে আছে। ওই পাতা খাইলেও কাইন্ডটা আছে। তো ওটা যদি বেঁচে থাকে, তাহলে ওই কাঁঠাল গাছের স্মৃতিটা থাকবে আমার। যে এই জন্মের সময়কার যে আমার প্রিয় কাঁঠাল গাছ, তার একটা বংশ থাকবে। কিন্তু মূল গাছটা আমি ওদেরকে, বাচ্চাদেরকে বলছি যে এটা কিন্তু গুরুত্ব আছে। অনেক গাছই কেটে ফেলছে, কেটে গিয়ে নতুন নতুন গাছ লাগাইছে। এটা তোমরা কাটো না। আমি যতদিন বেঁচে আছি, এটা আমি দেখবো, কাঁঠাল খাবো। তা অনেকক্ষণ যাবত কথা বলতেছি, আপনাদেরও কাজ আছে, ধৈর্য ধরে শুনলেন। তো আমি সেটাই বলতে চাই যে, আসলে যদি আমার, ও ওই ওই ইতিহাসটা আমি কিভাবে জানলাম, এই ওই যে বিয়েল থেকে আসলো যে, আমি তোয়াজ হাজি, যে দাদা, ওনার কাছে গেলাম আর কি। একাই যাইতাম, গিয়ে বসে থাকতাম। মানুষে বলতো যে, এত ছোট মানুষ, বুড়া মানুষের সাথে কি আলাপ করে। তাই আমি বললাম, দাদা, আমি জানতে চাই যে আমার বাবা এখানে কোন সনে আসছিল, হ্যাঁ, সে সনটা কি। তো উনি বললেন কি, ওই যে সেই আকালের সময় আকাল পড়ছিল দেশে, এত সনে একটা আকাল পড়ছিল, সেই আকালের এত বছর পরে তোমার বাবা আইসে, এই এরকম করে উনি বাই করলেন। তাহলে ১৯৫৮ সনে তোমরা তোমার বাবা এখানে আসছিল। তাহলে ওই বছর যেহেতু আমার জন্য, আমাকে কোলে করে নিয়ে, পেটে করে নিয়ে আসছিল। আমি তখন পেটেই ছিলাম মায়ের। মা, আমার মায়ের পেটে আমি বিয়েল থাকতেই আসছি। তো আমার বড় ভাই এবং লাইলি বুঝিতে বড় বোন, ওনাদের জন্য বিয়েল। আমার জন্ম হয়েছে এসে ইয়েতে। তাহলে ১৯৫৮ সনে যদি হয়, তাহলে ওই দিক দিয়ে গেল ৩৮ বছর। আর এবার এবার এটা হলো ২৪ সন। ৩৮ আর ২৪, ৮ না, কত হইল, যদি ৬০ হইতো, ৬০ থেকে ২০০০ সন হইলো ৪০ বছর। হ্যাঁ, ৪০ বছর। আর ৪০ আর ২৪ হয় এই ৪০ আর ২৪, ৬০, ৬৪ বছর। আর ৫৮ যদি সনে হয়, তাহলে তো আরো ২ বছর বাড়ে। ২৪, আর ৪০-এ ৪৪, ৪৪ আর ২ ৬৬ বছর। ৬৬ বছর হয়েছে আমার বয়স, রিয়াল বয়স আর কি। কিন্তু সার্টিফিকেটে লেখা হলো ৬১ সন জন্ম। ৬১ সনের সাথে আরো যোগ করতে হবে ওই ৩, এই জন্য ৬৬ হয়। তাহলে ৬৬ না লিখে আমার সার্টিফিকেটের বয়স যারা হিসাব করে, তাহলে তারা কিন্তু ৬৩ হিসাব করবে। ৬৩ যেটা লিখবেন, তার চেয়ে আরো ৩ যোগ করতে হবে। এটা আমার বয়স রিয়েলি আসলে বৃদ্ধি হয়ে গেছে, সিনিয়র সিটিজেন। তো দোয়া করবেন
যেন এই সুস্থ থাকি, সুস্থ থেকে আপনাদের সাথে আমি এই সুখের জীবন কাটাতে পারি। দোয়া করবেন এবং আমি সৃষ্টিকর্তা আল্লাহর পথের থেকে চলতে পারি এবং আমার মৃত্যু যেন ঈমানের সাথেই হয়। মানে আল্লাহর আ আল্লাহর পথে চলতে, চলতে যেন আমার মৃত্যু হয়। আমি সেই আমার গ্রামের বাড়ি সখীপুরের বড়বেটপাড়া এখনো যাতায়াত করি ঘন ঘনই। সেখানে আমার বাড়ি আছে, ঘর আছে। আমার ভাতিজা পার্মানেন্টলি থাকে সেখানে, আব্দুল মান্নান তালুকদার। আমার ভাইও বেশিরভাগ সময় বাড়িতে থাকে, এই জন্য যেতে পারি। ভালো লাগে, সামাজিক কাজে অংশগ্রহণ করি এখন যারা সমাজে আছে তাদের সাথে। তো এইভাবে চলতে চলতে যেন আমি একসময় আপনাদের ছেড়ে চলে যেতে পারি, এই আশা ব্যক্ত করি আজকের আমার জন্ম এবং জন্ম তারিখ এবং জন্মের গল্প শেষ করলাম। আল্লাহ হাফেজ।